ছবিতে সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই ডক্টর টিভি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ প্রযোজনার অনুষ্ঠান পাবলিক হেলথে। আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমরা কথা বলবো শিশু স্বাস্থ্য জনস্বাস্থ্য এই সম্পর্কে। আর আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য আজ যুক্ত আছেন প্রফেসর ডক্টর রওশন আরা, হেড রিপাবলিক অ্যান্ড চাইল্ড হেলথ ডিপার্টমেন্ট বাংলাদেশ, ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। আমাদের সাথে আরো যুক্ত আছেন মোহাম্মদ তৌহিদ হাসান, সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট, চ্যানেল 24। অভিনন্দন সবাইকে। আপনাদেরকে আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই আমি অনুষ্ঠান শুরুতে ম্যাম আপনার কাছে আসতে চাইবো, যেহেতু আজ আমরা টপিকটাই রেখেছি শিশু স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য, দুইটি খুব ভাইটাল জিনিস নিয়ে। আমি আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে এই দুটোর মধ্যে আসলে সম্পর্কটা কি রয়েছে, আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করতেন। সবাইকে শুভেচ্ছা। প্রথমে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ এই টপিকটা সিলেক্ট করার জন্য। এবং এই গুরুত্বপূর্ণ শিশু স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য পরস্পরভাবে একে অপরের সাথে সরাসরি সম্পর্কিত। কারণ আমরা জানি যে আমাদের শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। আজকের শিশুই কিন্তু আগামী দিনের নাগরিক। এবং একটা দেশের জনস্বাস্থ্য নির্ণয় করা হয় সে দেশের শিশু স্বাস্থ্যের উপর ভিত্তি করে। এবং আমরা জানি যে শিশুকালে কিন্তু গড়ে দেয় পরবর্তী জীবনের ভিত্তি। অর্থাৎ এই শিশুকে যদি আমরা একজন পূর্ণবয়স্ক কর্মক্ষম নাগরিক হিসেবে দেখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই শিশুকে তার শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশ পরিপূর্ণভাবে হতে হবে এবং তাকে একটা সুস্থ সামাজিক পারিবারিক পরিবেশ দিতে হবে, পাশাপাশি একটি সুস্থ অর্থ সামাজিক ব্যবস্থা তৈরি করতে হবে। এই অবস্থা যদি আমরা তাকে দিতে না, সেই শিশুটি বড় হয়ে প্রচন্ড না হয় দেখা যাবে শিশুটি বোঝা হিসেবে পরিণত হবে। যেমন ধরা যেতে পারে শিশুকালে যদি শিশুরা অপুষ্টির শিকার হয়, সেক্ষেত্রে শিশু দৈহিক বৃদ্ধি এবং তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে এবং সে একজন পরিপূর্ণ নাগরিক হিসেবে তৈরি হতে পারবে না এবং তার ইমিউন সিস্টেম কিন্তু দুর্বলভাবে তৈরি হবে। এই দুর্বল ইমিউন সিস্টেমের কারণে তার কিন্তু রোগ প্রতিরোধ শক্তি কম থাকবে, যার ফলে সে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত যে সংক্রামক ব্যাধি আছে সেই সমস্ত সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হবে। এমনকি সমস্ত শিশুরা এই ধরনের সংক্রামক ব্যাধি। পাশাপাশি যদি আমরা দেখি যে এই শিশুকে যদি আমরা তার হেলদি ফুড হ্যাবিট স্টাইল, সেক্ষেত্রে শিশুরা স্থূলতা বা ওবেসিটির শিকার হয় এবং এই ওবেস শিশুরা পরবর্তী জীবনে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ অর্থাৎ অসংক্রামক ব্যাধি, যেমন হার্ট ডিজিজ, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমরা কিন্তু দেখতে পাই এখন অনেক শিশুরাই কিন্তু অনেক কম বয়সেই তারা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ এমনকি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং পরবর্তী জীবনে যখন যারা তাদের বয়স, সে কিন্তু এই ক্রনিক ডিজিজ গুলাতে সাফার করতে থাকে। আমরা দেখতে পাচ্ছি একদিকে অপুষ্টির শিকার হয়ে বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, পাশাপাশি তারা আনহেলদি লাইফস্টাইল আর আনহেলদি ফুড হ্যাবিটের কারণে পরবর্তী জীবনে তারা অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ এটাকে বলা হয় ডাবল বার্ডেন অফ ডিজিজ। তাহলে দেখা যাচ্ছে যে শিশুকালে যে সে কিভাবে তাকে যত্ন নেওয়া হচ্ছে, কিভাবে তাহলে গড়ে তোলা হচ্ছে, কিভাবে বৃদ্ধি পাচ্ছে, তার বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা, বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কিনা, এই বিষয়গুলোর উপরে কিন্তু পরবর্তী জীবনে এই সংক্রামক এবং অসংক্রামক ব্যাধি তৈরি হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই অবস্থাটা কিন্তু পাবলিক হেলথের জন্য মারাত্মক একটা ঝুঁকি। তাহলে এ কথাটা কিন্তু বলা যেতে পারে যে আমরা যদি জনস্বাস্থ্যের উন্নতি করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে শিশু স্বাস্থ্যকে উন্নত করতে হবে। ধন্যবাদ।
ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনি বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং ম্যামের কথার প্রেক্ষিতেই আমি ভাইয়া আপনার কাছে আসতে চাচ্ছি যে ম্যাম যে কথাগুলো বলছিলেন যে শিশুদের স্বাস্থ্যের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে এবং তারা যদি একটা সুস্থ বিকাশ না পায়, মানে একটা স্বাস্থ্য যদি তাদের ভালো না থাকে, তাহলে তারা একটা সময় এসে আমাদের বোঝা হয়ে দাঁড়াবে। আমি এখন আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু একজন মিডিয়াতে আছেন, মিডিয়া কর্মী হিসেবে আছেন, মিডিয়া বা গণমাধ্যমে শিশু স্বাস্থ্যের ব্যাপারে বা শিশু স্বাস্থ্যের প্রতি সচেতনতা তৈরিতে কি কি ধরনের ভূমিকা রয়েছে সে সম্পর্কে একটু আমাদেরকে বলুন। জি, ধন্যবাদ। আসলে আমরা যদি শিশুর মানসিক বিকাশ কিংবা শারীরিক বিকাশ যদি বলি, শুধু যে পরিবারের কাছ থেকে তারা শিখবে বিষয়টা তেমন না। পরিবারের বাইরে হচ্ছে আমরা ধর্মীয় আহ, যে প্রতিষ্ঠান আছে সেগুলা থেকেও শিখতে পারি। এরপরে হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলতে স্কুল, কলেজ। এর এরপরে যদি আমরা বলি তাহলে হচ্ছে গণমাধ্যম অনেক বড় একটা ভূমিকা পালন করে। কারণ শিশুরা মানে এখন যে অভ্যাসটা গড়ে উঠেছে, শিশুরা হচ্ছে আপনি কান্না করতেছে, শিশুকে আপনি যদি টেলিভিশনে বিজ্ঞাপন দেখান কিংবা হচ্ছে সুন্দর সুন্দর আপনি কার্টুন দেখান, সে এটা দেখেই অনেক সময় বড় হচ্ছে। আমরা ছোটবেলায় হচ্ছে মিনার কার্টুন দেখে যেমন বড় হয়েছি, এখন তো মানে বলা যায় একটা উন্মুক্ত দ্বার তৈরি হয়েছে শিশুদের মাধ্যমে, শিশুদের কাছে, যেহেতু ইন্টারনেট অনেক অ্যাভেলেবল আমাদের কাছে। তো এখন হচ্ছে আমাদের গত 3-4 বছর ধরে আমাদের গণমাধ্যম অনেক ভালো কাজ করছে, এটা বলবো, এটা স্বীকার করতেই হবে। কারণ হচ্ছে আগে আমাদের টেলিভিশন বলতে শুধু নিউজ বুঝতাম কিংবা কোনো বিনোদনমূলক অনুষ্ঠান। এর বাইরে হচ্ছে আমাদের দেখুন যে দুরন্ত টেলিভিশন কিন্তু শিশুদের শারীরিক মানসিক আহ নানা বিকাশে অনেক সহযোগিতা করছে। এই গণমাধ্যম হিসাবে আহ প্রতিটা ফ্যামিলিতে অন্তত যদি আপনি ঘুরতে যান, দেখবেন যে দুরন্ত টেলিভিশন অনেক বেশি দেখা হচ্ছে ইদানিং। এবং শিশুদের সেখানে আপনার একদম এক মানে নবজাতক শিশু থেকে ধরে একদম আমরা হচ্ছে 15 বছর পর্যন্ত শিশু বলি, সে 15 বছর পর্যন্ত কিন্তু অনেক আপনার অনুষ্ঠান দেখাচ্ছে দুরন্ত টেলিভিশন। এক্ষেত্রে আমার মনে হয় যে শিশু স্বাস্থ্যর ক্ষেত্রে গণমাধ্যম অনেক বড় ভূমিকা পালন করছে। কিভাবে হাত ধুতে হবে, আমাদের এই কোভিড সময়ে দেখেন, আমরা কিন্তু বারবার বিজ্ঞাপন দিচ্ছি। বিভিন্ন সময় মানসিক বিকাশের জন্য অনেক স্টোরি করছি, যাতে শিশুরা অনেক বেশি আহ, এই গ্যাজেটের প্রতি অনেক বেশি ঝুঁকে না পড়ে। আমরা কিন্তু কিভাবে শিশুরা বেড়ে উঠবে, কিভাবে সে আরো মানসিক বিকাশ ঘটবে, সেজন্য কিন্তু আমরা অনেক স্টোরি করছি, যাতে এই কোভিড এর সময়ও তারা ভালো থাকতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি আপনার কাছে, আপনি বেশ কিছু কথা বলেছেন, দুরন্ত টিভির কথা এনেছেন এবং আপনি আরেকটি কথা বলেছেন যে ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি এখন আমাদের মধ্যে বেড়ে যাচ্ছে এবং এখন কম বেশি সবাই, ইনফ্যাক্ট বাচ্চাদেরও আমরা গ্যাজেট নির্ভর করে ফেলছি। সেই সম্পর্কে আমি আপনার সাথে আরেকটু পরে কথা বলবো। আমি এখন আপনার কাছে আসবো, আমি আপনার কাছে খুবই সংবেদনশীল একটি টপিকে কথা বলবো এখন। যেহেতু আপনি রিপ্রোডাক্টিভ হেলথ ডিপার্টমেন্টে আছেন, আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের দেশের প্রেক্ষিতে দেখা যায় যে আমরা যে রিপ্রোডাক্টিভ হেলথ বা এই সম্পর্কিত জ্ঞানটুকু আমরা কিন্তু সাধারণত শিশু কিশোরদেরকে দিই না এবং তারা জিনিসগুলো কিন্তু বাহির থেকে শিখে এবং সে থেকে তারা অনেক কিছু ভুল শিখে এবং এ ব্যাপারে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন, অবগত। আমি আপনাকে জানতে চাইবো যে আসলে আমাদের করণীয়টা কি, আমাদের আসলে কখন একটি শিশুকে বা কিশোরকে রিপ্রোডাক্টিভ হেলথ সম্পর্কে জানানো উচিত এবং সেটি কিভাবে জানানো উচিত। বিশেষ করে আজ আমাদেরকে যারা দেখছেন, হয়তো অনেক বাবা মা আমাদের সাথে যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন যে আসলে কিভাবে আমাদের এই ধরনের একটি সংবেদনশীল বিষয়ে শিশু কিশোরদের পরিচয় করে দেওয়া উচিত। ধন্যবাদ, প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু এবং কিশোরদের রিপ্রোডাক্টিভ হেলথের শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রিপ্রোডাক্টিভ হেলথের শিক্ষাটা শুরু হতে হবে পরিবার, এই শিশুর জন্য প্রথম শিক্ষক। অনেক ক্ষেত্রেই দেখা যায় শিশুরা কিন্তু কিভাবে শিশুদের জন্ম হয় এবং শিশুর মধ্যে কি পার্থক্য, এই বিষয়গুলো জানার জন্য তাদের অনেক বেশি। সুতরাং বাবা মা একটা জিনিস মনে রাখতে হবে যে বাবা মাকে এই শিক্ষা দিতে হবে তার বয়সের সাথে সামঞ্জস্য রেখে।
অর্থাৎ প্রথম দিকে তাকে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কি তার নামগুলো কি কাজ করে এবং কিভাবে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর যত্ন নিতে হয়, এবং এই যত্ন যদি না নেওয়া হয় তাহলে এই বিষয়গুলো খুব সহজভাবে একটা শিশুর মধ্যে তাকে এই জ্ঞানগুলো দেওয়া যেতে পারে। এবং বয়স বাড়ার সাথে সাথে অর্থাৎ সে যখন কিশোর কিশোরী হচ্ছে তখন তাকে কিশোরকালীন সময়ে যে পরিবর্তনগুলো হয়, এই বয়ঃসন্ধিকালীন যে পরিবর্তন হচ্ছে এবং বয়ঃসন্ধিকালে তার যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়, এই সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করা যেতে পারে। এখন সেক্স এবং সেক্সুয়ালিটি নিয়েও কথা বলা যেতে পারে। এই শিশু উদ্গম্য করে এইভাবে তার কাছে প্রশ্ন করতে হবে। আর যে শিশুকে কখনোই মন গড়া কোনো কথা বলা যাবে না। অনেক সময় দেখা যায় যে শিশুরা জিজ্ঞেস করে যে আমি তোমার বাড়িতে কিভাবে এসেছি, অর্থাৎ সে তার জন্ম সম্পর্কে জানতে চায়। এই ক্ষেত্রে কিন্তু তাকে কোনো ধরনের মন গড়া অবৈজ্ঞানিক কথা বলা যাবে না। আমরা তোমাকে হাসপাতালে গিয়ে কিনে নিয়ে এসেছি, অথবা এও বলে যে দিয়ে গেছে, গিফট হিসেবে দিয়ে গেছে, এরকম ভাবে যেগুলো খুবই অবৈজ্ঞানিক। তাকে অবশ্যই বৈজ্ঞানিক ভাবে তার জন্ম হয়, এই বিষয়গুলো তার ভাষায় সহজভাবে তাকে বলতে হবে। এক্ষেত্রে আরো শিশুকে এবং হয় তাহলে বাবা মাকে অবশ্যই সঠিক তথ্য জানতে হবে এবং সেভাবে এখন এই পরিবারের পাশাপাশি যেমন শিক্ষা, এই বিষয়ে কিন্তু শিক্ষা দেওয়া যেতে পারে, যেমন রিপ্রোডাক্টিভ অর্গান এবং তাদের কি ফাংশন আছে, সেক্স এবং সেক্সুয়ালিটি সম্পর্কেও তাদেরকে ধারণা দিতে হবে। চাইল্ড বার্থ এই বিষয়টাও তাদেরকে ধারণা দিতে হবে। তৈরি হয় বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো, বিষয়গুলো কিন্তু প্রতিষ্ঠানে শিক্ষা দিতে পারে। এর পাশাপাশি যেমন রিস্কি পারে এবং কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে এই বিষয়টাও কিন্তু এখানে আসতে পারে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করবে। এখানে কোনো জড়তা থাকলে চলবে না। তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে এবং প্রশ্নের সঠিকভাবে জবাব দিতে হবে। আমি এখানে উল্লেখ করতে চাই যে আমাদের দেশে শিক্ষা কারিকুলামে কিন্তু এই প্রজনন স্বাস্থ্য শিক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন। তারা এই বিষয়গুলো ক্লাসে পড়ান না পড়িয়ে তারা বাড়িতে এগুলো পড়ে আসতে বলেন, যার ফলে দেখা যায় যে এই শিশু কিশোরদের মধ্যে প্রজনন স্বাস্থ্য সম্বন্ধে যে শিক্ষাটা সে সঠিকভাবে পৌঁছে না। আমরা হয়তো মনে করতে পারি যে আমরা যদি না শিখাই তাহলে কিন্তু তারা হয়তো জানবে না এই বিষয়টা বা কিছু, কিন্তু বিষয়টা কিন্তু তা না। তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এখন কিন্তু ইনফরমেশন জানার মাধ্যমে যে কোনো মাধ্যমে কিন্তু সে জেনে যাচ্ছে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে যে তাদেরকে সঠিক তথ্য সঠিকভাবে তাদেরকে পরিবেশন করা। এক্ষেত্রে কোনো খোলামেলা আলোচনা হতে হবে, কোনো ধরনের জড়তা থাকলে চলবে না এবং এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে যাতে আলোচনা করতে পারে। তো আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম আপনাকে। এবং ম্যামের কথার প্রেক্ষিতে আমি আপনাদের বিশেষ করে আপনাদের দর্শক যারা আছেন তাদের সাথে একটু যুক্ত করতে চাইবো যে ম্যাম যে কথাগুলো বলছিলেন যে আমাদের এই শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের দিতে হবে। কারণ আপনি আমি না দিলে আপনি ভেবে নিচ্ছেন যে আমি যদি তাকে এই কথাটুকু না বলি তাহলে সে জানবে না, এটা কিন্তু খুবই একটি ভুল ধারণা। কারণ আপনি যখন তাকে ধারণাটা দিচ্ছেন না, সে অন্য কোথাও থেকে ধারণাটা নিবে এবং সেই ধারণাটি সঠিক না হয়ে ভুল হতে পারে এবং সেটি তার জীবনে কোনো একটা খারাপ প্রভাব ফেলতে পারে। তাই যারা আমাদেরকে শুনছেন তারা এই ব্যাপারগুলোতে আশা করি সচেতন হবেন। আমি এখন ভাইয়া আপনার কাছে আসবো, যেটা নিয়ে আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছিলাম, যে আপনি বলছিলেন যে গ্যাজেটের সহজলভ্যতা বা ইন্টারনেটের সহজলভ্যতা এখনকার যদি আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে দেখা যায়, যেটি আপনি বলছিলেন যে কান্না করলে আমরা একটা বিজ্ঞাপন দিয়ে দেবো, এখন যে ইন্টারনেট এভেলেবেল, আমরা মোবাইল বা কোনো ট্যাব যে কোনো কিছুতে একটা কিছু ভিডিও ছেড়ে দিয়ে বাচ্চাদেরকে বসিয়ে দেই এবং খুবই কম বয়সে দেখা যাচ্ছে শুধু ছোট শিশু না,
যেগুলো যারা হচ্ছে টিনেজ গ্রুপ অফ পিপল আছে আমাদের দেশে, তারাও কিন্তু খুব সহজেই এখন মোবাইল ফোন, ইন্টারনেট এগুলোর এক্সেসিবিলিটি পেয়ে যাচ্ছে। এটি কি আপনার কাছে কি মনে হয়, এটি কি ভালো, নাকি আমাদের এখন যে বিভিন্ন ধরনের কিশোর অপরাধ তৈরি হচ্ছে সেটার সাথে এটির কোনো সম্পৃক্ততা রয়েছে? এবং আসলে কি আমাদের উচিত এত অল্প বয়সে শিশুদের বা কিশোরদেরকে মোবাইল বা ইন্টারনেটের মতো জিনিসগুলোর এক্সেসিবিলিটি দিয়ে দেওয়া? আপনার কি মনে হয়? দেখেন আসলে আমাদের পজিটিভ নেগেটিভ দুই বিষয়টাই খেয়াল রাখতে হবে। যে কোনো কিছুরই পজিটিভ নেগেটিভ আছে। তো ইন্টারনেট যদি বলি, এটা নেগেটিভের থেকে কিন্তু পজিটিভ জিনিসটা অনেক বেশি। তো কোনো শিশু কিন্তু জানে না যে কার্টুন কি, কিংবা হচ্ছে মুভি কি, নাটক কি। আমরা তাকে অভ্যস্ত করে ফেলছি এবং সে সেটা জেনে যাচ্ছে। তো আমরা যদি পরিবার থেকে শুরুতেই কার্টুন, মুভি, মানে শিশুদেরকে এগুলার বাইরে রাখি, সেক্ষেত্রে হয়তোবা শিশুদের মানসিক বিকাশে অনেক বেশি হেল্পফুল হতে পারে। তো আহ, আমরা অনেক ছড়া পাওয়া যায় ইউটিউবে। ইউটিউবে সার্চ দিলে অনেক ছড়া পাওয়া যাবে, অনেক হচ্ছে শিক্ষণীয় ভিডিও পাওয়া যাবে। আমি বারবারই মিনার কার্টুনের কথা বলছি এ কারণে, মিনার কার্টুন দেখে কিন্তু আমরা অনেক কিছুই শিখেছি। আপনার সেটা আহ, আপনার টয়লেটের পরে হাত ধোয়া, কিভাবে হাত ধুতে হবে সেটা থেকে শুরু করে, মানে সমাজে নারী পুরুষের যে ভাগ বিভাজন, সেই জিনিসটাও কিন্তু আমরা মিনার কার্টুন থেকে শিখেছি যে আমাদের নারীদের, আহ, আমাদের ছোট বাচ্চা যারা, আহ, সে- নারী বাচ্চা যেগুলা, পুরুষ বাচ্চা যেগুলা, সেগুলা আমরা আলাদা করে দেখি যে পুরুষ মানেই অনেক বেশি তাকে খাবার দিতে হবে, নারী মানেই তাকে খাবার কম দিতে হবে, অনেক বেশি কাজ করাতে হবে। এগুলা কিন্তু আমরা মিনা কার্টুন দেখে অনেক বেশি আমরা অনেক শিখেছি যে নারী পুরুষ দুজনই সমান। সেক্ষেত্রে আহ, আমি গ্যাজেটের কথা যদি বলি, আপনি গ্যাজেটে আপনি সার্চ দিলে, গুগলে সার্চ দিলে অনেক কিছু পেয়ে যাবেন। আমি যদি পরিবার থেকে বোঝাতে পারি যে এটা তোমার জন্য খারাপ, এটা তোমার জন্য ভালো, সেটা সবার আগে পরিবার থেকে আসতে হবে। আহ গ্যাজেটে হচ্ছে সবচেয়ে বেশি নেগেটিভ আমরা পাই, সেটা হচ্ছে বয়সন্ধিকালে। বয়সন্ধিকালে যদি আমরা পরিবার কিংবা ম্যাডাম যেটি বললেন শিক্ষা প্রতিষ্ঠান যদি আমরা অনেক বেশি এগিয়ে আসি, শিশুদের বয়সন্ধিকালীন কিংবা প্রজনন স্বাস্থ্য নিয়ে কথা বলি, অনেক খোলামেলা আলোচনা যদি করি, সেক্ষেত্রে হয়তোবা তাদের মানসিক বিকাশ কিংবা এ, আহ, অনেক সময় ট্যাবু ধরে নিই আমরা এগুলা, কিন্তু এগুলা কিন্তু দেখেন আপনার প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু বয়ঃসন্ধি আসবে। আহ, আমাদের বাবা মায়ের এসেছে, আমার আমার এসেছে, কিংবা আমার পরবর্তী প্রজন্মে আসবে। এটা যদি পরিবার থেকে আমরা শিক্ষা দিতে না পারি, ও লুকিয়ে লুকিয়ে সেটা জেনে যাবে। আপনি যেটা বললেন যে অনেক নেগেটিভ ধারণা তৈরি হবে, কিংবা ভুল শিক্ষা সে পাবে আমাদের সমাজে। আমার যেটা মনে হয় যে কিশোর অপরাধ, কিশোর অপরাধে যে জড়িয়ে যাচ্ছে সেটার আহ মানে একমাত্র কারণ হচ্ছে সেটা পারিবারিক শিক্ষা নেই আমাদের। পারিবারিক শিক্ষা আপনি দেখেন, শহুরে বাচ্চারা একভাবে গড়ে উঠছে, গ্রামে একভাবে গড়ে উঠছে, কিংবা পাহাড়ে একভাবে গড়ে উঠছে, চরে একভাবে গড়ে উঠছে। আপনি এক এক জায়গায় কিন্তু শিশুরা এক এক ভাবে গড়ে উঠছে। তার মানে হচ্ছে এক এক পরিবার এক এক ভাবে তাদের শিশুদের গড়ে তুলছে। আমরা যদি সামষ্টিকভাবে প্রতি পরিবার এইসব বয়সন্ধিকালীন যে প্রজনন স্বাস্থ্যটা আমরা দিতে পারি, এবং বাবা মা যদি এগিয়ে আসে, আমার মনে হয় কিশোর অপরাধ অনেক অনেক বেশি কমে আসবে আমাদের জন্য। আপাতত এইটুকু। দুঃখিত। ধন্যবাদ ভাইয়া আপনাকে। ভাইয়ার কথার প্রেক্ষিতে ম্যাম আমি আপনার কাছে আসবো এখন। ভাইয়া যে কথাটুকু বলছিলেন কিশোর অপরাধের কথা, এবং এই বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাইবো যে এখন যদি আমরা পত্র পত্রিকা দেখি বা বিভিন্ন অপরাধের চিত্রগুলা যদি দেখি, সেখানে আমরা কিন্তু একটা বিরাট অংশ কিশোরদেরকে দেখবো যে এই ধরনের অপরাধগুলোতে যুক্ত হয়ে যাচ্ছে। সেটি বিভিন্ন ধরনের অপরাধী তারা যুক্ত হচ্ছে, আমি আর সেগুলো উল্লেখ না করে আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে এটি একটা অ্যালার্মিং রেট, যেহেতু তারাই আমাদের ভবিষ্যৎ এবং তারা যেহেতু একটা অপরাধমূলক জগতে জড়িয়ে যাচ্ছে, এটি প্রতিরোধে আসলে আমাদের করণীয় কি? অনেক ধন্যবাদ। আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্নটা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন
শুধুমাত্র আমাদের দেশে না, সারা পৃথিবীতেই কিন্তু শিশু কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এখন বাংলাদেশে কিছু গবেষণা করা হয়েছে যে 18 বছরের কম বয়সী শিশুদের মধ্যে কি কি কারণে আসলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কারণে প্রতিরোধ করতে চাই, তাহলে যে সমস্ত কারণসমূহ চিহ্নিত করা হয়েছে সেই বিষয়টা জানতে হবে। যেসব তার মধ্যে একটা হচ্ছে যেমন ফ্যামিলি সেপারেশন, অর্থাৎ ব্রোকেন ফ্যামিলি, যে সমস্ত পরিবারে বাবা মার বিবাহ বিচ্ছেদ ঘটে যায় সে সমস্ত পরিবারে দেখা যায় যে শিশুরা অবহেলার শিকার হয়, যার ফলে এই সমস্ত শিশুদের মধ্যে অপরাধ। যে আরেকটা কারণ বলা হচ্ছে যেটা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট। সম্পর্ক যদি ভালো না থাকে, অর্থাৎ তাদের ভিতরে ভালোবাসা, এই আবেগ অনুভূতির বন্ধনটা যদি ঠিক না থাকে, অ্যাটাচমেন্টের অভাব যদি, সে সমস্ত শিশুদের মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। এছাড়াও দেখা গেছে যে সমস্ত শিশুরা এক্সেসিভ ইন্টারনেট ইউজ করছে, অনেক বেশি সবসময় তার ইন্টারনেট আসক্ত হয়ে পড়ছে, সেসব শিশুদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি দেখা যায়। ইন্টারনেট ব্যবহার করে তারা যে সমস্ত গেম খেলে বা যে সমস্ত বেশিরভাগই দেখা যায় ভায়োলেন্স আছে, সেই গেমগুলোতে ফাইটিং গেম বাচ্চারা পছন্দ করে। এইসব গেম খেলতে খেলতে তাদের মধ্যে মানসিক একটা পরিবর্তন আসে, যার ফলে তারা খুব সহজেই কিন্তু এই ধরনের ক্রাইমের সাথে তারা জড়িয়ে হিসেবে চিহ্নিত করা হয়েছে দারিদ্রতা। দেখা গেছে যে সমস্ত দরিদ্র পরিবারের শিশুরা, বিশেষত যারা বস্তিতে বসবাস করে বা স্ট্রিট বসবাস করে, এই সমস্ত শিশুদের মধ্যেও কিন্তু এর কারণ হচ্ছে যে সমস্ত শিশুরা রাস্তায় বা বস্তিতে বসবাস করে তারা অ্যাক্টিভিটিস ছাড়া যে সমস্ত মানুষ জড়িত, এই ধরনের মানুষগুলোর সাথে তারা সংস্পর্শে আসার সুযোগ পায়, যার ফলে তারা কিন্তু সহজে তারা অপরাধ প্রবণতার মধ্যে জড়িয়ে পড়তে পারে। আরেকটা কারণ হিসেবে বলা হয়েছে যে ইজি অ্যাক্সেস টু ড্রাগ, অর্থাৎ ড্রাগের সহজলভ্যতা, খুব সহজে তারা বিভিন্ন ধরনের ড্রাগ পেয়ে যায়, যার ফলে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে। এই নেশাগ্রস্ত শিশুদের মধ্যে তাদেরকে সহজেই কিন্তু বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে ইনভলভ করা যায়। আরেকটা কারণ বলা হচ্ছে যে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে তারা মিশে, অর্থাৎ পিয়ার গ্রুপ প্রেশার আছে একটা, এই পিয়ার গ্রুপ প্রেশারের জন্য কিন্তু শিশুরা এই ধরনের অপরাধ প্রবণ হয়। এই তারা যেসব তাদের বন্ধু বান্ধব থাকে, এদের মধ্যে কোনো কোনো বন্ধু বান্ধব ক্রাইমের সাথে জড়িত থাকে, কোনো কোনো বন্ধু বান্ধব বিভিন্ন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকতে পারে, যার ফলে এই ধরনের শিশুরা দেখা যায় যে ড্রাগ এডিক্ট বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত হয়েছে। আরেকটা কারণ বলা আইন শৃঙ্খলা অদক্ষতা বা ইররেসপন্সিবিলিটি চিহ্নিত করা হয়েছে। দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে সামাজিক দায়িত্ব শিশুদের প্রতি, কিশোরদের প্রতি, সেই সামাজিক দায়িত্ব পালনে তারা আইন প্রয়োগ করতে ব্যর্থ হয় সঠিক, যার ফলেও কিন্তু এই শিশু কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এই যে কারণসমূহ চিহ্নিত করা হয়েছে, এই কারণগুলো যদি আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি তাহলে আমরা প্রতিরোধ করতে পারবো। পাশাপাশি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই শিশু কিশোরদের মধ্যে সংঘটিত অপরাধকে, ভায়োলেন্সকে একটা গ্লোবাল পাবলিক হেলথ প্রবলেম হিসেবে চিহ্নিত করেছে এবং তারা 2009 সালে একটা গাইডলাইন তৈরি করেছে। দক্ষতা যদি তৈরি করা যায় শিশু কিশোরদের মধ্যে, তাহলে এই জীবন দক্ষতার মাধ্যমে তারা এই অপরাধ প্রবণ থেকে তাদেরকে প্রতিরোধ করা সম্ভব হবে। এই জীবন দক্ষতার মধ্যে কয়েকটা জীবন দক্ষতা, যেমন কগনিটিভ অর্থাৎ বুদ্ধিবৃত্তিক জীবন দক্ষতা, এটার কথা বলা হয়েছে। আর একটা বলা হয়েছে যাদের ইমোশনাল, যেটা এই যে ভালোবাসা, আবেগ অনুভূতি, এই বিষয়টা দক্ষতার কথা বলা হয়েছে। আর একটা বলা হয়েছে ইন্টারপার্সোনাল অর্থাৎ আন্তঃব্যক্তিক স্কিল, যেটা সেইটা তার দক্ষতা অর্জন করতে হবে। এবং আরেকটা দক্ষতা হচ্ছে সামাজিক দক্ষতা। এই দক্ষতাগুলো অর্জন করার মাধ্যমে তারা যে সমস্ত দক্ষতা অর্জন করবে, তার জীবন যাতে যে চ্যালেঞ্জ সমূহ তারা প্রতিদিন মোকাবেলা করে, সেই চ্যালেঞ্জ গুলাকে তারা সঠিকভাবে মোকাবেলা করতে পারবে। তার মধ্যে যেমন হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, মানে হচ্ছে নিজের সম্পর্কে সচেতনতা, অর্থাৎ আত্মমর্যাদা, আত্মবিশ্বাস
এবং আত্মমূল্যায়ন এটা করার দক্ষতা সে অর্জন করবে, যার ফলে সে জীবনের লক্ষ্য কি হবে, উদ্দেশ্য কি হবে সেটা সে নির্ধারণ করতে সক্ষম হবে। এছাড়া হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট, অর্থাৎ নিজেকে নিজের ব্যবস্থাপনা। তার যে আবেগ, অনুভূতি, রাগ, ক্রোধ, তার যাতে মোকাবেলা করতে পারে, তার ভিতরে যে প্ররোচনা বা একটা ইম্পালস তৈরি হয়, এই ইম্পালসটাকে যাতে সে নিয়ন্ত্রণ এবং যে কোনো পরিস্থিতি মানিয়ে চলতে পারে, যেটাকে আমরা বলি কোপিং স্কিল অর্জন করতে হবে। আর একটা দক্ষতা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। সোশ্যাল অ্যাওয়ারনেস যেমন তৈরি হতে হবে তার ভিতরে। অন্যের কথা শোনার যে দক্ষতা সেটাও সে অর্জন করবে। পাশাপাশি যে ভালো সেই ভালো মন্দ সে বিশ্লেষণ করতে পারবে এবং সেটাকে মূল্যায়ন করতে পারবে। আরেকটা দক্ষতার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে রিলেশনশিপ, অর্থাৎ সম্পর্ক দক্ষতা। অর্থাৎ এই ক্ষেত্রে যার সাথে সম্পর্ক তার সাথে করা, অর্থাৎ আলাপ আলোচনা করার দক্ষতা অর্জন করবে এবং কোনো ধরনের দ্বন্দ্ব এবং ভালো মন্দ যেটা তার পিয়ারের যে প্রেশার, সেটা ভালো মন্দ বিশ্লেষণ করে এবং মন্দ যে পিয়ার প্রেশার যদি থাকে সেটাকে সে প্রতিহত। আরো একটা দক্ষতার কথা বলা হয়, সেটা হচ্ছে তার রেসপন্সিবল ডিসিশন মেকিং, অর্থাৎ সে একটা দায়িত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে। এর মধ্যে আছে যেমন সে ধরনের তথ্য সক্ষম হবে এবং এই তথ্যগুলোকে সে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারবে এবং সে কোন কাজে কি ধরনের পরিণতি হতে পারে এই পরিণতি বিষয় সে বিশ্লেষণ করতে পারবে, সেই অনুযায়ী সে একটা দায়িত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে পারবে। এই দক্ষতাগুলো যদি অর্জন করা যায় তাহলে কিন্তু আমরা শিশু কিশোরদের মধ্যে অপরাধ প্রতিরোধ করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই দক্ষতাগুলো আমরা কিভাবে তাদেরকে দিব? এটা হতে পারে ফর্মাল এডুকেশনের মাধ্যমে, অর্থাৎ স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হতে পারে, এটা হতে পারে ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে। এই শিক্ষার মাধ্যমে তার ভিতরে পজিটিভ জিনিসটাকে তৈরি করতে হবে, সে যাতে পজিটিভ চিন্তা করতে শিখে, পজিটিভ কাজ করতে শিখে। এই দক্ষতা যদি আমরা তাকে দিতে পারি তাহলে আমরা শিশু কিশোরদের মধ্যে আমরা এই অপরাধকে প্রতিরোধ করতে পারবো। তবে শিক্ষাদান করে বা ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আমরা কোনো এই অপরাধ প্রবণতা বা এই অপরাধকে প্রতিরোধ করতে পারবো না। এখানে আমাদের যা করতে হবে, যে আমাদের এই সমাজে যে বিদ্যমান শোষণ বৈষম্য রয়েছে সেটাকে আমাদের কমাতে হবে। শিশুদের প্রতি বা কিশোরদের প্রতি যে সহিংসতা হয় এই সহিংসতাকে কমিয়ে আনতে হবে, দারিদ্রতাকে কমিয়ে আনতে হবে, আমাদের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে। প্রতিটা শিশুরে কিন্তু জীবন যাপনকে উন্নত করতে হবে। পাশাপাশি শিশুদের যে অধিকার, যেমন তার বেঁচে থাকার অধিকার, যেমন শিক্ষার অধিকার, একটা নিরাপদ বাসস্থানের অধিকার, এই সমস্ত অধিকারগুলোকে আমরা করতে পারি। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যদি একটা মানবিক রাষ্ট্র তৈরি করতে পারি বা মানবিক সমাজ তৈরি করতে পারি যেখানে শোষণ বঞ্চনাহীন থাকবে এবং প্রতিটা শিশুর জীবনকে মূল্যায়ন করা হবে, তাহলেই হয়তো আমরা এই শিশু কিশোরদের মধ্যে যে অপরাধ হচ্ছে সেই অপরাধকে আমরা প্রতিরোধ করতে সক্ষম হব। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম, আপনাকে। গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলেছেন এবং আমাদেরকে যারা শুনছিলেন আমি তাদের কাছে একটি অনুরোধ করব যে ম্যাম যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্যপাত করি, যে পরিবার থেকেই কিন্তু অপরাধগুলোর সূচনা হয়। আপনি যদি আপনার পরিবারে আপনার শিশু সন্তানটিকে সেই পরিমাণ শিক্ষাটুকু না দেন, সেই পরিমাণ ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি আপনার সাথে তাদের না থাকে, কিংবা আপনার পারিবারিক যদি কোনো অশান্তি থাকে, তাহলে কিন্তু আপনার সন্তানদের বিপথে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায়। আমি এই কিশোর অপরাধ নিয়ে তৌহিদ ভাই আপনার সাথে একটু কথা বলতে চাইবো যে আমরা অনেক সময় দেখি অনেক অপরাধমূলক রিপোর্টে এ ধরনের তথ্য চলে আসে যে বিভিন্ন টিভিতে বিভিন্ন অপরাধমূলক যে অনুষ্ঠান দেখানো হয় সেগুলো থেকে তারা অনুপ্রাণিত হয়ে বা অনেক সময় অনেক মুভির কোনো সিন দেখে অনুপ্রাণিত হয়ে অ্যাডভেঞ্চারের আশায় তারা একটি অপরাধ কর্ম ঘটিয়ে ফেলে। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু একজন গণমাধ্যম কর্মী, আসলে গণমাধ্যমের এই কিশোর অপরাধে আসলে ভূমিকা কি হতে পারে? এই অপরাধ প্রতিরোধে বা এই অপরাধ দমনে গণমাধ্যম কি করতে পারে? আপনার কি মনে হয়? এটা 100% সত্য যে আমরা আসলে অনেক বেশি প্রভাবিত হই সেটা গণমাধ্যম থেকে। গণমাধ্যম বলতে শুধু যে নিউজ চ্যানেল সেটা না,
গণমাধ্যম বলতে টেলিভিশনের নানান অনুষ্ঠান কিংবা হচ্ছে সিনেমা, নাটক, এগুলো গণমাধ্যমের আওতায় পড়ে। আহ ইদানিং কালে আমি যেহেতু কাজ করছি গণমাধ্যমে, গণমাধ্যমে অনেক বেশি আমাদের কাছে নিউজ আসছে যে ইন্ডিয়ান একটা প্রোগ্রাম আছে ক্রাইম পেট্রোল, সেটাতে কিভাবে অপরাধ ঘটানো হয় সেটা দেখায় এবং সেটা সলভ করানো দেখানো হয়। আমি রিসেন্টলি সাতক্ষীরার একটা ঘটনা পেলাম। সেই ঘটনা, 4টা খুন হয়েছে। সেটা সেটা হচ্ছে ক্রাইম পেট্রোল প্রোগ্রামটা দেখে সে হচ্ছে শিখেছে কিভাবে খুন করতে হবে, এরপরে কিভাবে আমার পুলিশের কাছে মিথ্যা কথা বলতে হবে। সেই সেই জিনিসগুলো সে শিখেছে ক্রাইম পেট্রোল থেকে। তো আমরা যদি পরিবার থেকে এই ধরনের প্রোগ্রাম মানে আমরা অ্যাভয়েড করি, সেক্ষেত্রে হয়তো বা অপরাধটা একটু কমিয়ে আসতে পারে। আহ, এছাড়া মানে আমার আমার তো আগেই ডিসাইড করে দিতে হবে যে আমার বাচ্চাটা কি দেখবে। আমি যা দেখাবো ও আসলে তাই দেখবে। ও কিন্তু না জানলে কিন্তু আমার কাছে এসে জিদ করবে না যে আমি, ও যদি কার্টুন না চেনে, কার্টুন কিন্তু ও বলবে না আমাকে কার্টুন দেখাও। আমি যদি চেনাই, সেক্ষেত্রে পরের দিনও বলবে আমাকে কার্টুন দেখাও। আমি যদি ওকে সেই শিক্ষাটা দেই যে আমার অপরাধমূলক অনুষ্ঠান আর তোমার দেখা যাবে না, তোমার বয়সে এটা দেখলে তুমি অপরাধী হয়ে উঠতে পারো। সেজন্য আমাকে এই গণমাধ্যমকে আরো বেশি আহ, সেটা হচ্ছে দেখতে হবে যে শিশুরা কোনটা, শিশুদের জন্য কোনটা ভালো, শিশুদের জন্য কোনটা খারাপ। সেই টাইম অনুযায়ী আমরা যদি এই প্রোগ্রামগুলো সম্প্রচার করি, যে আমার নির্দিষ্ট টাইম যদি বেঁধে দিই যে এই বয়সী মানুষ এই টাইম, এই বয়সী মানুষ এই সময়টায় টেলিভিশন দেখবে, কিংবা এই প্রোগ্রামটা হচ্ছে শিশুদের জন্য হার্মফুল। তো এটা যদি আমরা ডিসাইড করে দিই, হয়তোবা এক্ষেত্রেও অনেক বেশি আহ কিশোর অপরাধ, শিশু অপরাধ এটা কমে আসবে। আহ, আপাতত এইটুকুই। ধন্যবাদ আপনাকে। আমি ভাইয়ার কথা এবং ম্যামের কথা দুটোর প্রেক্ষিতে আপনাদের সাথে কিছু জিনিস বলবো যে আসলে একটি শিশু বা একটি কিশোর কোনটি ভালো কোনটি খারাপ সেটি কিন্তু সে নিজে জানে না। এটি ভালো এটি খারাপ এই মূল্যবোধটুকু এই জ্ঞানটুকু কিন্তু আপনাকে আমাকে দিতে হবে। আপনি আমি যদি তাদেরকে ভালো আর খারাপের পার্থক্যটুকু না শিখিয়ে দিই, তাহলে তারা কিন্তু যে কোনো কিছুই গ্রহণ করবে। এবং ভাইয়া যে কথাগুলো বলছিলেন যে আমাদেরকে একটি টাইম ফিক্স করতে হবে, এই সময় এই অনুষ্ঠান দেখতে হবে, এই সময় এই অনুষ্ঠান দেখা যাবে না। এবং বিশেষ করে এখনকার সময় আমরা যে সমস্যাগুলোতে বেশি ভুগি, যে টিভি কিংবা ইন্টারনেট, মোবাইল, গ্যাজেট এগুলোর অতিরিক্ত সহজলভ্যতার কারণে বাচ্চারা বা কিশোররা এমন অনেক কিছুই দেখছে যা তাদের দেখার অনুপযুক্ত। এই বিষয়গুলোতে বাড়ির বড়দের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের এই অনুষ্ঠানগুলো বা আমাদের মিডিয়াতে এসে এই ধরনের কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আপনি ভালো থাকুন, আপনার পরিবার ভালো থাকুক, আপনার সন্তান ভালো থাকুক, ভালোভাবে বেড়ে উঠুক। আমরা যদি আপনাদের মধ্যে একটু হলেও সচেতনতা তৈরি করতে পারি, তাহলে আমাদের এই ধরনের আয়োজনগুলো সার্থক হবে। আমি ম্যাম এবং ভাইয়া দুজনের কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করবো যে আপনারা আমাদের ব্যস্ত সময়ের মাঝে সময় দিয়েছেন, যেগুলো আমি আশা করছি আমাদের দর্শকদের অনেক কাজে এসেছে। এবং আপনাদেরকে সময়ের জন্য সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ডক্টর টিভি বাংলাদেশের প্রযোজনার পাবলিক। আগামী শুক্রবার ঠিক বিকাল 5টায় আমরা আবারও হাজির হয়ে যাব জনস্বাস্থ্যের অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ডক্টর টিভির সঙ্গে থাকুন।